প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কম্পালসারি বাংলার সেকেন্ড সেমিস্টার, সেই কম্পালসারি বাংলার সিলেবাসে থাকা একটি কবিতা শক্তি দম্ভ স্বার্থলোভ, এটি তোমাদের আজকে বোঝাবো। এই কবিতাটি 92 সংখ্যক কবিতা, রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর নৈবেদ্য কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। এটি চতুর্দশপদী একটি কবিতা। এই কবিতাটি যে প্রেক্ষাপটে রচিত, সেই প্রেক্ষাপটটি হলো যখন বিংশ শতাব্দীর শুরু। সেই সময় একদিকে আমাদের স্বদেশের রূপের পরিচয়, স্বদেশের আত্মার আত্মীয়তার পরিচয়, আর তারই বিপরীতে বিভিন্ন পাশ্চাত্যবাদী যে শক্তি, ইউরোপীয় দেশ, তাদের ক্ষমতার দম্ভ ও শক্তির মদমত্ততা, তার প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করে কবি এই আলোচ্য কবিতাটি রচনা করেছেন। আমরা এই কবিতায় দেখতে পাব যে শক্তির দম্ভ, শক্তির অহংকার কিভাবে বিভিন্ন দেশকে, সমগ্র পৃথিবীকে, মানুষের মনের শান্তিকে কিভাবে গ্রাস করেছে। আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। কি বলছে একটু দেখো। শক্তি দম্ভ স্বার্থলোভ মাড়ির মতন। বিভিন্ন ইউরোপীয় যে শক্তি, তাদের যে দম্ভ, শক্তির যে ক্ষমতা বা শক্তির যে দম্ভ বা ক্ষমতা প্রতিষ্ঠার যে মদমত্ততা, যে স্বার্থের লোভ, তা যেন মাড়ির মতন ভয়ঙ্কর। মাড়ি মানে হচ্ছে মারণ ব্যাধি। যে মারণ ব্যাধি একবার যদি কাউকে গ্রাস করে, তাকে শুধু শেষ করে না, তার সঙ্গে সঙ্গে তার আশেপাশে সমস্ত মানুষকে শেষ করে দেয়। যেমন এখন করোনা ভাইরাস, এটি একটি মারণ ব্যাধি যা সমগ্র বিশ্বকে শেষ করে দিচ্ছে। ঠিক সেরকমই বিংশ শতকের শুরুতে বিভিন্ন ইউরোপীয় দেশগুলির যে ক্ষমতার লোভ, নিজের ক্ষমতা প্রতিষ্ঠার যে মদমত্ততা, যে শক্তির অহংকার, তা যেন মাড়ির মতন সমস্ত বিশ্বকে গ্রাস করে ফেলেছে। তাই কবি বলছেন, দেখিতে দেখিতে আজি ঘিরিছে ভুবন। তা সমগ্র ভুবনকে, অর্থাৎ ভুবন মানে কি? পৃথিবী, সমগ্র পৃথিবীকে গ্রাস করে ফেলেছে, ঘিরে ফেলেছে, আচ্ছন্ন করে ফেলেছে। দেশ হতে দেশান্তরে স্পর্শ বিস্তার, শান্তিময় পল্লী যত করে ছাড়খাড়। এই ক্ষমতার যে লোভ, সাম্রাজ্যবাদী শক্তিগুলির যে যুদ্ধের মদমত্ততা, তা যেন বিষের মতো ভয়ঙ্কর। বিষ মানে গরল। যদি এই বিষ আমরা জীবে স্পর্শ করি, তাহলে কি হয়? আমাদের জীবনটা শেষ হয়ে যায়। তেমনি এই ইউরোপীয় শক্তিগুলোর যে ক্ষমতা প্রতিষ্ঠার যে লোভ, তাদের যে যুদ্ধের উন্মত্ততা, তা যাকে স্পর্শ করেছে, তা তাদের জীবনে বিষের মতো ভয়ঙ্কর হয়ে উঠেছে। তা তাদের জীবনকে নাশ করে ফেলেছে, শেষ করে দিয়েছে। শান্তিময় পল্লী, গ্রাম বাংলা, যেখানে ছিল শান্তি, যেখানে ছিল স্নিগ্ধতা, সেই স্নিগ্ধতাময় পরিবেশকে, সেই শান্তির পরিবেশকে এই দানব প্রকৃতির যুদ্ধ শেষ করে দিয়েছে, ছাড়খাড় করে দিয়েছে। যে প্রশান্ত সরলতা জ্ঞানে সমুজ্জ্বল, স্নেহে যাহা রসসিক্ত সন্তোষে শীতল, ছিল তাহা ভারতের তপবন্তলে। অর্থাৎ প্রাচীন ভারতীয় আদর্শ,
তাকে কবি এখানে তপবনের সঙ্গে তুলনা করছেন। কবি মনে করেন যে প্রাচীন ভারতের তপবন আদর্শে এক সুন্দর সরলতা ছিল। আমাদের প্রাচীন ভারতের যে তপবন, অর্থাৎ তপবন মানে কি, কাকে তপবন বলা হচ্ছে? আমাদের প্রাচীন ভারতের যে পরিবেশের স্নিগ্ধতা, যে শান্তি, যে ঐতিহ্যময়তা, যে মনের ছোঁয়া, তাকে বলা হচ্ছে তপবন। এই তপবনে ছিল জ্ঞানের চর্চা, এই তপবনে ছিল মানুষের কল্যাণ চিন্তা। কিন্তু আজ এই তপবনে সেই আদর্শ বিচ্যুত হয়েছে। আজ সেই তপবনের আদর্শ নষ্ট হয়েছে। পরিবর্তে কি এসছে? এসছে বস্তুতন্ত্র, এসছে ধনতন্ত্র, এসছে সাম্রাজ্যবাদী শক্তি, যা সমগ্র জীবনকে, জীবনের শান্তিকে শেষ করে দিচ্ছে। তাই কবির আক্ষেপ যে যা আমাদের প্রাচীন ভারতের তপবন, যা আমাদের প্রাচীন ভারতীয় ঐতিহ্য ছিল, যুদ্ধের হিংস্র উন্মাদনায় ক্ষমতার দম্ভ, তা আজকে শেষ করে দিয়েছে। বস্তু ভারহীন মন স্বর্গ জলে স্থলে পরিব্যাপ্ত করে দিত উদার কল্যাণ। জড়ে জীবে সর্বভূতে অবারিত ধ্যান পোষিত আত্মীয় রূপে। অর্থাৎ আগে এই ভারতীয়দের মন ছিল বস্তু ভারহীন, অর্থাৎ মনের মধ্যে কোনো বস্তু বা সম্পদের কোনো লালসা ছিল না। মন ছিল বস্তু ভার শূন্য, যেখানে ছিল স্নেহের ছোঁয়া, যেখানে ছিল ভালোবাসার স্পর্শ। এই মন মানুষের কল্যাণ চিন্তায় পরিব্যাপ্ত থাকত। সর্বত্র জলে স্থলে সর্বত্র মানুষের কল্যাণে এই মন সর্বদা নিয়োজিত থাকত। কিন্তু আজ সেই মনের পরিবর্তে, সে মনের ছোঁয়া, যে মনের ভালোবাসা, যে মনের স্নিগ্ধতা, তার পরিবর্তে কি এসেছে? বস্তুতন্ত্র, ধনতন্ত্র। কবি আক্ষেপ করে বলেছেন, জড়ে জীবে সর্বভূতে অবারিত ধ্যান পোষিত আত্মীয় রূপে। অর্থাৎ জড়ে জীবে সর্বভূতে মানুষের এই যে নিরাসক্ত মন, আসক্তিহীন মন, নির্লোভ মন, তা জড়ে অর্থাৎ অপ্রাণী, জীবে অর্থাৎ প্রাণী, সর্বভূতে সর্বত্র সর্বজীবের প্রতি তাদের কল্যাণ চিন্তায় এই মন নিয়োজিত ছিল। কিন্তু এই মন আজ কি হয়েছে? আজ নাশ হয়েছে, আজ শেষ হয়ে গেছে। কিসের জন্য? ইউরোপীয় ধনতন্ত্রের আচ্ছন্নতায়, হিংসায়, ক্ষমতার লোভে, শক্তির অহংকারে মনের সে স্পর্শ আজ আর নেই। আজ আমাদের জীবনে এসছে শুধু বস্তু কেন্দ্রিকতা। আমরা বাহ্যিক আড়ম্বরকে ভালোবাসি, সেখানে মনের ছোঁয়া থাক বা না থাক। তাই কবি বলছেন, চিত্ত যেথা ছিল সেথা এলো দ্রব্যরাশি। অর্থাৎ যেখানে আমার মন ছিল উদার, উন্মুক্ত, স্নেহসিক্ত এক মন ছিল, আজ সেখানে এসেছে দ্রব্যের আড়ম্বরতা, বস্তু সম্পদ। অর্থাৎ আজ আমরা নিজেদের জীবন দিয়েও দেখতে পাই যে কোনো অনুষ্ঠানে বলো বা কোনো কিছুতেই বলো না কেন, দেখবে সেখানে মনের ছোঁয়াটা, হৃদয়ের ছোঁয়াটা কিন্তু নেই, হৃদয়ের স্পর্শ নেই। সেখানে একটা বাহ্যিক আড়ম্বর হয়ে গেছে। তার প্রতি আমাদের যেন কৌতূহল বেশি, তার প্রতি যেন আমাদের
আকর্ষণটা বেশি। আগে আমাদের বাড়িতে আত্মীয় এলে আমরা কিভাবে তার সেবা করব ভেবে পেতাম না, কিন্তু আজ সেই জায়গায় বস্তু, সম্পদ, আত্মকেন্দ্রিকতা এইগুলো বিস্তার লাভ করেছে। তাই হৃদয় স্পর্শ শেষ হয়ে গেছে। আর এটা শেষ হয়েছে ওই সাম্রাজ্যবাদী যে ইউরোপীয় শক্তিগুলি যখন একের পর এক বিভিন্ন দেশকে গ্রাস করছিল, তাদের সেই করাল গ্রাসে আমাদের সেই একটি সুন্দর মন তা যেন আস্তে আস্তে অবরুদ্ধ হয়ে গেছে। তাই কবি বলছেন, চিত্ত যেটা ছিল সেটা এলো দ্রব্যরাশি। যেখানে ছিল হৃদয় সেখানে আজ এসেছে দ্রব্যরাশি। তৃপ্তি যেটা ছিল সেটা এলো আড়ম্বর। যেখানে ছিল তৃপ্তি, মনের তৃপ্তি, সেখানে এসেছে আড়ম্বর প্রিয়তা, বাহ্যিক আড়ম্বর প্রিয়তা। যেখানে ছিল শান্তি, আজ সেখানে এসেছে যুদ্ধের, স্বার্থের যুদ্ধ। তাই কবি বলছেন, শান্তি যেটা ছিল সেটা এলো স্বার্থের সমর। অর্থাৎ যেখানে ছিল আমাদের শান্তিপ্রিয়তা, যেখানে ছিল আমাদের জীবনে আনন্দ, যেখানে জীবনে ছিল এক মুগ্ধতা, মনোমুগ্ধতা, ছিল শান্তি, আজ তা শেষ হয়ে গিয়ে সেখানে এসেছে এক স্বার্থকেন্দ্রিক যুদ্ধ। আজ যেন আমাদের জীবনে যুদ্ধটাই সব, যুদ্ধ করে বেঁচে থাকাটাই সব, যুদ্ধ করে বিভিন্ন দেশকে, বিভিন্ন মহাদেশকে, এমনকি বিশ্বকেও গ্রাস করাই যেন আমাদের জীবনের লক্ষ্য উঠেছে। সহজ সরল নিষ্পাপ মানুষগুলোকে শেষ করে দেওয়া যেন আমাদের জীবনের লক্ষ্য হয়ে উঠেছে। আর এটা ঘটেছে কাদের জন্য? ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলির জন্য, যারা আমাদের আজ বস্তু কেন্দ্রিক করে তুলেছে। যাই হোক, কবিতাটি আশা করি বুঝতে পেরেছ। কতগুলো ওয়ার্ড মিনিং বলে দিই। শক্তি দম্ভ এর অর্থ হচ্ছে শক্তির দর্প বা অহংকার। মারি, মারি মানে আগে বললাম মারণ ব্যাধি। ভুবন মানে পৃথিবী। স্পর্শ বিষ মানে সংক্রামক ব্যাধি বা বিষযুক্ত স্পর্শ বলতে পারো। ছাড়খাড় মানে ছিন্ন ভিন্ন। সমুজ্জ্বল মানে উজ্জ্বল বিভাযুক্ত, যা বা বিশেষভাবে উজ্জ্বল। সন্তোষ মানে পরিতৃপ্তি। বস্তু ভারহীন মানে পার্থিব স্থূল বিষয়ে ভারাক্রান্ত নয় এমন। পরিব্যাপ্ত মানে প্রসারিত। জড় মানে অপ্রাণী। জীব মানে প্রাণী। সর্বভূতে অর্থাৎ পঞ্চভূতময় পৃথিবীতে। অবারিত মানে বাধাহীন। ধ্যান মানে একাগ্রচিত্ত। পোষিত মানে প্রবেশ করত। নাসি মানে বিনাশ করা। চিত্ত মানে আমাদের হৃদয় বা মন। দ্রব্যরাশি মানে বস্তু সর্বস্বতা। আড়ম্বর মানে জাঁকজমক। সমর এর মানে হচ্ছে যুদ্ধ। এবার এই কবিতা থেকে যে যে এমসিকিউ কোশ্চেন আসতে পারে সেগুলো একটু আলোচনা করি, আর উত্তরগুলো একটু বলে দেবো, একটু মন দিয়ে শোনো। শক্তি দম্ভ স্বার্থলোভ কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? রবীন্দ্রনাথের নৈবেদ্য নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পরে কোশ্চেন, শক্তি দম্ভ স্বার্থলোভ কত সংখ্যক কবিতা? 92 সংখ্যক কবিতা। শক্তি দম্ভ স্বার্থলোভ কবিতাটির প্রেক্ষাপট কি? পাশ্চাত্য সাম্রাজ্যবাদী শক্তির দম্ভ। শক্তি দম্ভ স্বার্থলোভ কিসের মতন ভুবনকে ঘিরেছে? মাড়ির মতন। মাড়ি শব্দের অর্থ কি? মরক। প্রশান্ত সরলতা কিসে উজ্জ্বল? জ্ঞানে উজ্জ্বল। দেখিতে দেখিতে আজি ঘিরিছে ভুবন। কারা ভুবন ঘিরে ফেলেছে? এক সাম্রাজ্যবাদী শক্তি। চিত্ত যেটা ছিল সেটা এলো দ্রব্যরাশি।
দ্রব্যরাশি বলতে কবি কি বুঝিয়েছেন? ভোগ ও বিলাসের রাশি। শান্তির পরিবর্তে এখন কি এসেছে? স্বার্থের সমর। তৃপ্তি যেটা ছিল সেটা এলো আড়ম্বর। আড়ম্বর বলতে কবি কি বুঝিয়েছেন? বস্তু তান্ত্রিকতা ও ভোগবাদী জীবন। পরে কোশ্চেন, জড়ে জীবে সর্বভূতে অবারিত ধ্যান। কবি কোন সংস্কৃতি কথা বলতে চেয়েছেন? উত্তর হলো ভারতের বৈদিক সংস্কৃতি। শান্তিময় পল্লী যত করে ছাড়কার। ছাড়কার শব্দের অর্থ ছিন্ন ভিন্ন। শান্তিময় পল্লী যত, শান্তিময় পল্লী বলতে কবি কি বুঝিয়েছেন? শান্তিপূর্ণ জনপদকে বুঝিয়েছেন। শক্তি দম্ভ স্বার্থলোভ কবিতাটির সমধর্মী আর একটা কবিতার নাম লেখো। শতাব্দীর সূর্য আজি। তোমাদের এটা পড়ানো হয়নি। পোষিত আত্মীয় রূপে, পোষিত শব্দের অর্থ কি? প্রবেশ করা। শক্তি দম্ভ স্বার্থলোভ কি জাতীয় কবিতা? এটি চতুর্দশপদী জাতীয় কবিতা। শক্তিদম্ভ স্বার্থলোভ, এখানে কোন অলঙ্কার ব্যবহৃত হয়েছে? এখানে উপমা অলঙ্কার ব্যবহৃত হয়েছে। দেশ হতে দেশান্তরে স্পর্শ বিস্তার কি অলঙ্কার? এটি রূপক অলঙ্কার। জড়ে জীবে সর্বভূতে অবারিত ধ্যান। সর্বভূত বলতে কি বোঝানো হয়েছে? সর্বভূত বলতে যে বললাম পৃথিবীর পঞ্চভূত, ক্ষিতি অপ তেজ মরুদ এবং দিক। নৈবেদ্য কাব্যগ্রন্থের অন্তর্গত শক্তিদম্ভ স্বার্থলোভ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? মানে খ্রিস্টাব্দ হবে না, এটা বঙ্গাব্দ হবে। 1308 বঙ্গাব্দ। জড়ে জীবে সর্বভূতে ড্যাশ ধ্যান, শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থানে হবে অবারিত ধ্যান। পরে কোশ্চেন, শান্তিময় পল্লী যত করে ছাড়খাড় কত সংখ্যক কবিতা? এটি 92 সংখ্যক কবিতা। তৃপ্তি যেটা ছিল সেটা এলো, শূন্যস্থান দিয়েছে একটা ড্যাশ, তারপরে উত্তর হবে আড়ম্বর। যাহা ছিল ভারতের তপবন তলে কত সংখ্যক কবিতা? এটা 92 সংখ্যক কবিতা। 92 সংখ্যক কবিতাটির প্রথম পংক্তিটি কি? শক্তি দম্ভ স্বার্থলোভ মাড়ির মতন। 92 সংখ্যক কবিতাটির শেষ পংক্তিটি কি? শান্তি যেটা ছিল সেটা স্বার্থের সম। 92 সংখ্যক কবিতাটি কোন আঙ্গিকে লেখা? আগে বললাম চতুর্দশপদী। ভাবের দিক থেকে 92 সংখ্যক কবিতাটি কোন শ্রেণীর? এটা একটি স্তোত্রধর্মী গীতি কবিতা। মাড়ি শব্দের একটি প্রতিশব্দ হচ্ছে বসন্ত রোগ, একে বলা হয় মাড়ি। ভুবন এর দুটি প্রতিশব্দ লেখো। উত্তর হবে পৃথিবী এবং নিখিল। স্বার্থের সমর, সমর বলতে এখানে কি বোঝানো হয়েছে? একটা প্রতিশব্দ লেখো। সমরের প্রতিশব্দ হচ্ছে যুদ্ধ। দেখিতে দেখিতে আজি ঘিরিছে ভুবন কোন প্রসঙ্গে কবি কথা বলেছেন? সাম্রাজ্য লোভীর আগ্রাসী ক্ষুধা সম্পর্কে কবি এ কথা বলেছেন। দেশ হতে দেশান্তরে স্পর্শ বিস্তার কার স্পর্শ বিস্তারের কথা বলা হয়েছে? পাশ্চাত্যবাদী বা পাশ্চাত্যের সাম্রাজ্যবাদী রাষ্ট্র। স্বার্থের সমর কার সঙ্গে কার? সাম্রাজ্যবাদী শক্তিগুলির মধ্যে। বস্তু ভারহীন বলতে কি বোঝানো হয়েছে? অনুন্নত বিজ্ঞান। শান্তির পরিবর্তে এখন কি এসেছে? এসেছে স্বার্থের সমর। কার পরিবর্তে আড়ম্বর এলো? তৃপ্তি। চিত্তের পরিবর্তে এখন কি এসেছে? বস্তুগত ব্যবহারিক জিনিস। আশা করি এখান থেকে যে কোনো প্রশ্ন দিক না কেন এখান থেকে তোমরা পেয়ে যাবে যেগুলো বললাম। কবিতাটি আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। তোমরা মন দিয়ে পড়াশোনা করো, ভালো থাকো। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।